আমাদের সহকর্মী এরই মধ্যে মিলন কর্মকার রাজু কলাপাড়া থেকে যুক্ত হয়েছেন, একই সাথে কামরুল হাসান যুক্ত হয়েছেন রাঙামালি পটুয়াখালী থেকে, যুক্ত হয়েছেন আমাদের সাথে এনামুল হক মোংলা থেকে, এবং একই সাথে ইমরান হোসেন টিটু, তিনিও যুক্ত হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আবহাওয়াবিদও যুক্ত হবেন। আমাদের প্রথমেই যদি সহকর্মী মিলন কর্মকার রাজুর কাছে যেতে চাই, কলাপাড়ার খবর আসলে প্রথমে আমরা জানবো তার কাছ থেকে। রাজু, সকালটা হয়তো অন্যরকম, আপনি যেখানে আছেন, কারণ সেখানে ঘূর্ণিঝড়ের প্রভাব এরই মধ্যে কম বেশি হয়তো পড়া শুরু করেছে। উপকূলের মানুষগুলোর খবরাখবর জানানোর পাশাপাশি আবহাওয়া অফিস সর্বশেষ কি তথ্য আপনাদেরকে জানিয়েছে? শুভ সকাল তানিয়া, আপনি ঠিকই বলেছেন যে গতকাল ভোর রাত থেকে মূলত এই যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কিন্তু আসলে উপকূলে পড়তে শুরু করেছে। এবং আপনাকে যে বিষয়টি বলি যে ঝড়ের যে পূর্ব লক্ষণ সেটা হচ্ছে যে যদি জোয়ার হয় তাহলে কিন্তু ঝড়ের যে আঘাতটা সেটা কিন্তু আসলে খুব বেশি পরিমাণে হতে পারে, যে সম্ভাবনা আমাদের যে আবহাওয়া কর্মকর্তাদের সাথে কথা বলে যে বিষয়টি জেনেছেন। এই মুহূর্তে কিন্তু সাগর এবং নদীতে জোয়ার চলছে। আপনাকে আমি যে আপনি যে টাইম ফ্রেমটার কথা বলেছেন সেটা হচ্ছে যে এই জোয়ারটা শুরু হবে ঠিক 12টার পরে, দুপুর 12টার পরে, 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই জোয়ারের গতিটা থাকবে। এবং রাত 9টার পরে কিন্তু আবার দ্বিতীয় দফা জোয়ার শুরু হবে, যেটি কিন্তু রাত 12টা থেকে 1টা পর্যন্ত পূর্ণ জোয়ার থাকবে। এবং আবহাওয়া অফিস থেকে যে বিষয়টি বলা হয়েছে যে যদি জোয়ার হয় তাহলে কিন্তু আসলে উপকূলীয় এলাকার এর প্রভাবটা খুব বেশি পরিমাণে হবে, যেটা কিন্তু আমাদের এই পটুয়াখালীর খেপুপাড়ায়। এবং এই যে লক্ষণটা সেটা কিন্তু আসলে প্রাথমিকভাবে আসলে দেখা যাচ্ছে উপকূলীয় এলাকায়। কারণ হচ্ছে যে এই মুহূর্তে জোয়ার শেষ হয়ে কিন্তু ভাটা হচ্ছে। ভোর রাতে যখন জোয়ার ছিল তখন কিন্তু আসলে কলাপাড়ায় প্রচুর বৃষ্টি হয়েছে এবং একই সাথে দমকা বাতাস ছিল। আর এখন যেহেতু ভাটা শুরু হয়েছে সেই মুহূর্তে কিন্তু বাতাসের গতিটাও কমেছে এবং একই সাথে বৃষ্টির পরিমাণে কমেছে, গুড়ি বৃষ্টি হচ্ছে। আর যে বিষয়টা আপনি জানেন যে উপকূলে এলাকার যে সমস্যাগুলো তৈরি হতে পারে সেটা হচ্ছে যে সাগর উপকূল এলাকা, সাগর যে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের যে যদি উপকূলে এইটা যদি ল্যান্ডফল করে তাহলে কিন্তু আমাদের কলাপাড়ার যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা যে আবহাওয়ার ম্যাপে যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে যে কুয়াকাটাতে শুরু করে মহিপুর, নীলগঞ্জ, কলাপাড়া পৌরসভা শুরু করে ধুলেশ্বর ইউনিয়ন, এইসব ইউনিয়নগুলো বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং এগুলি কিন্তু আসলে সাগর কেন্দ্রিক হয়, এইসব মানুষ কিন্তু বেশি ক্ষতি হতে পারে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কলাপাড়ায় গতকাল থেকেই কিন্তু আসলে প্রস্তুতি শুরু করেছে এবং গতকাল রাতেই কিন্তু কলাপাড়ায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষজন আশ্রয় নিতে শুরু করেছে। আর সকালে যদিও আশ্রয় কেন্দ্রে যারা গতকাল আশ্রয় নিয়েছিল তারা কিন্তু অনেকে চলে গেছে। আর একটা বিষয় আপনাকে যে বিষয়টা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আমরা যে ঝড়গুলো, প্রাথমিক যে ঝড়গুলো আমরা যে কাভার করছি সেক্ষেত্রে আমরা দেখে যাচ্ছি অর্থাৎ যে আবহাওয়া অফিস থেকে যে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয় সেটা কিন্তু 7 থেকে 10-এ উঠেছে হঠাৎ করে। সেটা কিন্তু আসলে এই উপকূলীয় মানুষের জন্য হঠাৎ করে একটা আতঙ্কের কারণ, কারণ এই 7 নম্বর সিগন্যালে কিন্তু উপকূলীয় মানুষ অভ্যস্ত। কারণ উপকূলীয় মানুষ জানে যে 5 থেকে 7 সিগন্যালে কিন্তু উপকূলে তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয় না। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ঝড় বা এখন যে গতিতে বাতাস হচ্ছে এটা কিন্তু আসলে এই বর্ষার সময় এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনার কাছে জানতে চাই মিলন, তাহলে আবহাওয়া অফিস এখন এই কলাপাড়ায় কত সতর্ক সংকেত আসলে দিয়েছে? সেটা কি সাথে আছে নাকি সেটি আসলে বাড়বে? দুঃখিত, আপনার কথা প্রশ্নটা আমি শুনতে পারি। এখন সতর্ক সংকেত কত দেয়া আছে কলাপাড়ায়? আবহাওয়া অফিস থেকে আমাদের যে সর্বশেষ তথ্য সেটা হচ্ছে যে এখন পর্যন্ত 7 নম্বরই সতর্ক সংকেত রয়েছে। যেহেতু 9টায় একটি আবহাওয়ার একটা পূর্বাভাস হবে, সেক্ষেত্রে হয়তো সিগন্যাল বাড়ে বা কমতে পারে। আমরা ফিরবো নিশ্চয়ই মিলন কর্মকার আপনার কাছে। আমাদের আরেক সহকর্মী কামরুল হাসান আছেন রাঙামালিতে, পটুয়াখালীতে, তার খবরও আমরা একটু জেনে আসতে চাই। কামরুল হাসান, আপনার এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবের খবর জানানোর পাশাপাশি আবহাওয়া অফিস সর্বশেষ কি খবর বলেছে আপনাদেরকে? তানিয়া, এই মুহূর্তে বৈরী আবহাওয়া বিরাজ করছে, থেমে থেমে বৃষ্টি ঝরছে, দমকা বাতাস বইছে এবং ঘূর্ণিঝড় রিমেল যতই উপকূলের দিকে এগিয়ে আসছে বাতাসের গতিবেগ বাড়ছে বলে মনে হচ্ছে। এবং আপনাকে বলে রাখি যে পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেতের আওতায় নিয়ে আসা হয়েছে এবং আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে
3 থেকে 5 ফুট জলোচ্ছ্বাস হতে পারে। এবং পাশাপাশি গতকাল মধ্যরাতে এই ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে 300 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি যতই উপকূলের দিকে এগিয়ে আসছে ততই বৈরী আবহাওয়া বিরাজমান। আপনাকে একটু দেখাতে চাই, আকাশ এই মুহূর্তেও কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে এবং বাতাসও রয়েছে। তানিয়া, আপনি যেমনটি বলছিলেন যে নদী এবং সাগর বৃষ্টিতে এই এলাকাটি হয়, ঝুঁকির পরিমাণও বেশি। এবং আবহাওয়া অফিস থেকে যেমনটি বলা হচ্ছিল যে জোয়ারের সময় এটি যদি উপকূল অতিক্রম করে সেক্ষেত্রে কিন্তু জলোচ্ছ্বাসের পরিমাণ বেড়ে যেতে পারে। এবং আপনি জানেন যে এই অঞ্চলটির 4-5টি কিন্তু নদী এবং সাগর দ্বারা বেষ্টিত, যার কারণে কিছু এলাকা রয়েছে যেখানে আদৌ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই, আবার কোনো কোনো এলাকায় রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধগুলো ভাঙা অবস্থায় রয়েছে। সেই এলাকার মানুষজন কিন্তু এই যে ঘূর্ণিঝড় রিমেল এর কারণে কিন্তু আতঙ্কিত রয়েছেন। পাশাপাশি তা নিয়ে আপনাকে বলতে চাই যে আপনি জানেন যে 2021 সালের আজকের এই দিনে কিন্তু ঘূর্ণিঝড় ইয়াস এই অঞ্চল অতিক্রম করেছে এবং 2009 সালের 25 মে অর্থাৎ গতকালকেই কিন্তু ঘূর্ণিঝড় আইলা এই অঞ্চল আঘাত হেনেছিল, যার কারণে এই দিনগুলো নিয়ে কিন্তু আবার সেই দিনেই কিন্তু এই ঘূর্ণিঝড় রিমেল সৃষ্টি হয়েছে, যার কারণে মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে যে এই ঝড়ে কি ধরনের ক্ষতি করে। এবং পাশাপাশি আপনাকে সংযুক্ত করতে চাই, উদাহরণ দিয়ে বললেন, সেই হিসেবে আবহাওয়া অফিস কি মনে করছে এই রিমেল ঘূর্ণিঝড়টিও অন্য যে দুটি ঘূর্ণিঝড়ের মতোই, বিশেষ করে আয়লার কথা যেহেতু বলছিলেন, সেটির মতো ভয়ঙ্কর রূপ নিতে পারে? জি তানিয়া, ইতিমধ্যেই কিন্তু আবহাওয়া অফিস বারবার বলছিল যে আইলা যে উপকূলের উপর আঘাত এনেছিল ঠিক একই রকম হতে পারে, এরকম একটি ইঙ্গিত তারা আগেই করেছিল, যার ফলে কিন্তু এই যে এলাকাগুলোর কথা বললাম, যে এলাকাগুলো অরক্ষিত রয়েছে, সে এলাকার মানুষজন কিন্তু ঝুঁকিতে রয়েছে। এবং আপনাকে তানিয়া আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল রাতে যখন 7 নম্বর সংকেত দেওয়া হলো তখন কিন্তু সিপিপির পক্ষ থেকে মাইকিং করা হয়েছে লোকজন যাতে নিরাপদে আশ্রয় কেন্দ্রে উঠে, কিন্তু উপকূলের মানুষ কিন্তু আসলে আমরা কয়েকটি আশ্রয় কেন্দ্র সকালেও ঘুরে দেখেছি, আসলে আশ্রয় কেন্দ্রে লোকজন কিন্তু এখনো ওঠেনি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে দুর্গম যে এলাকা রয়েছে, যে এলাকাগুলো অরক্ষিত, সেখানকার মানুষদের যাতে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয় সেজন্য কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং ধন্যবাদ কামরুল হাসান। আমরা ফিরবো, যেহেতু দিনভরে এই ঘূর্ণিঝড়ের নানা খবর আপনাদের কাছ থেকে আমাদের জানতে হবে। আমরা বরগুনা যেতে চাই, আরেক সহকর্মী ইমরান হোসেন টিটু যুক্ত আছেন। ইমরান, আপনার কাছে ঘূর্ণিঝড়ের সর্বশেষ কি খবর রয়েছে এবং সেখানকার আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ আসলে আসছে কিনা? দর্শক, আমাদের সহকর্মী ইরমান হোসেন টিটুর সাথে সংযোগটি আবার স্থাপনের আমরা চেষ্টা করছি। এর মাঝে আমাদের আরেক সহকর্মী মোংলা থেকে যুক্ত হয়েছেন, তার কাছ থেকে সর্বশেষ ঘূর্ণিঝড়ের খবর একটু জেনে আসে। এনামুল হক, রিমাল সম্পর্কে সর্বশেষ তথ্য আবহাওয়া অফিস কি দিয়েছে এবং আপনি যেহেতু সেখানে আছেন মোংলায়, সেখানকার যে আশ্রয় কেন্দ্রগুলো সেখানে সাধারণ মানুষ যাচ্ছে কিনা এবং সেখানকার আবহাওয়ার সর্বশেষ কি পরিস্থিতি? তানিয়া, আপনি জানেন গত রাত থেকে কিন্তু মংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত জারি করার পরে থেকে কিন্তু মংলা এবং সুন্দরবন উপকূলের যে সমস্ত বাসিন্দা রয়েছে তাদের ভিতরে কিছুটা ভীতি কাজ করলেও কিন্তু সেই ভীতি কাজ করার মতো যে আবহাওয়া অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের যে পরিস্থিতি সেটি কিন্তু তেমন পরিলক্ষিত হচ্ছে না। সকালে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি হলে এখন কিন্তু বৃষ্টি নেই এবং বাতাস আছে, তবে উপকূল সুন্দরবন এবং সুন্দরবন উপকূলে বাতাস আছে। এছাড়া এখানে
এখানকার স্থানীয় যে প্রশাসন তারা কিন্তু বিভিন্নভাবে মাইকিং করে কিন্তু যারা জনসাধারণ আছে নদী পাড়ে এবং কাঁচা ঘর বাড়ি যাদের আছে সেখানে কিন্তু তারা মাইকিং করছে যাতে ঝড় শুরু হলে পরে তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারে। উপজেলা প্রশাসন 103টি আশ্রয় কেন্দ্র কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রেখেছেন এবং সেই সাথে তারা কিন্তু শুকনো খাবার এবং ওষুধের সরবরাহ রেখেছেন বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা তামান্না। এছাড়া কিন্তু মংলাপোর্ট পৌরসভা থেকে কিন্তু গতকাল থেকেই কিন্তু মাইকিং করা হচ্ছে এবং আজকে সকাল থেকেও কিন্তু মাইকিং করা হচ্ছে এবং এছাড়াও কোস্টগার্ড নৌবাহিনীর পক্ষ থেকেও কিন্তু নদী পাড়ে কিন্তু যে সমস্ত জেলে পল্লী রয়েছে সেখানেও কিন্তু মাইকিং করা হচ্ছে। বিশেষ করে মোংলা উপজেলার যে চিলা, জয়মণি, কানাইনগর যে সমস্ত নদী পাড়ের এলাকা রয়েছে সে সমস্ত এলাকায় মাইকিং করা হচ্ছে এবং মাইকিং করে কিন্তু নদী পাড়ের মানুষদের সতর্ক করা হচ্ছে। তবে মানুষ কিন্তু এখনও কিন্তু কোনো অবস্থাতেই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র যেগুলো রয়েছে সেখানে কিন্তু যাচ্ছেন না, কারণ এরকম আপনার 6 নম্বর 7 নম্বর সিগন্যাল কিন্তু মানুষের প্রায়ই শুনে থাকে এবং দেখে থাকে। সেই দেখা এবং শোনার কারণে যখন এটা একটু কম হয় আগের ঘূর্ণিঝড় তখন পরের ঘূর্ণিঝড়ে কিন্তু মানুষের মাঝে সেই ধরনের আতঙ্ক বা ভীতি নিয়ে কিন্তু তারা তেমন শঙ্কিত হয় না এবং তারা তখন কিন্তু আশ্রয় কেন্দ্রে যায় না। আরেকটি বিষয় হচ্ছে আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আইলো, সিডের, ইয়াস, আমপানের মতো ঘূর্ণিঝড়ে কিন্তু মোংলা এবং সুন্দরবন উপকূলের ব্যাপক ক্ষতি হয়েছে। তখন কিন্তু যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতি কিন্তু পুষিয়ে নিতে পারেনি পরবর্তীতে সাধারণ মানুষ। এরপরে যদি এই ঘূর্ণিঝড়টি মোংলা এবং সুন্দরবন উপকূলে আশ্রে পড়ে তাহলে কিন্তু এখানকার যে স্থানীয় ক্ষতি আসলে আরো বাড়বে। এনামুল হক থাকবেন আপনি আমাদের সাথে। আমরা যেতে চাই আমাদের আরেক সহকর্মী ইমরান হোসেন টিটুর কাছে, বরগুনা থেকে তিনি যুক্ত হয়েছেন। ইমরান হোসেন টিটু, নিশ্চয়ই এখন শুনতে পাচ্ছেন আপনি আমাকে। আবহাওয়ার এবং ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ খবর জানানোর পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে আসলে আমরা সবাই একটু জানতেই চাই, সেটা হচ্ছে এই সময় আমরা জানি যে কৃষকরা খেতে ধান বুনেছিলেন এবং সেটি কাটার সময়ও হয়ে গিয়েছিল। এই ঘূর্ণিঝড়ের কারণে সেই ধানগুলো কেটে নেওয়া হচ্ছে কিনা, নাকি কোনো ধরনের লোকসানের মুখে আসলে পড়তে যাচ্ছে কৃষকরা? তানিয়া, সকাল থেকেই আমরা দেখেছি যে ভারী বর্ষণ হয়েছে, থেমে থেমে কখনো মাঝারি বর্ষণও হয়েছে এবং দমকা বাতাসও রয়েছে। এবং বিগত দিনের কথা যদি আমরা বলি যে এখন নদীতে ভাটা চলছে, সেই ক্ষেত্রে ভাটায় ছোট যেসব নদী রয়েছে, খাল রয়েছে, সেই সব নদীর যে পানি যতটুকু থাকে ভাটার সময়, এখানের যারা সিপিপি ঘূর্ণিঝড় প্রস্তুত কর্মসূচির যারা রয়েছেন তারা কিন্তু বলছেন সেই সময়ের থেকে এখন যে ভাটা চলতেছে তাতে কিন্তু প্রায় 1 ফুটেরও বেশি উচ্চতায় পানি বৃদ্ধি পেয়েছে। এবং উপকূলীয় এলাকার পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে যে 1 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ, কিন্তু স্থানীয় যারা রয়েছে তারা বলছে যে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের সংখ্যা 3 কিলোমিটারেরও বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য যে তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া বেড়িবাঁধ, সেটি প্রায় 1 কিলোমিটার ঝুঁকিপূর্ণ। এবং তালতলী এখনো কিন্তু আমরা জানি যে সেখানে কৃষকের ফসল রয়েছে মাঠে, যেটি আসলে গতকাল বিকেল পর্যন্ত যে আবহাওয়া তাতে কিন্তু কৃষকরা ফসল কাটতে উৎসাহিত হয়নি। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, কৃষি বিভাগ প্রত্যেকেই কিন্তু কৃষকদের সাথে কথা বলেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে ফসল ঘরে তোলার জন্য, যেগুলো অনেকটা পাকা ফসল, কিন্তু সেটি কিন্তু তারা করেনি। এবং গতকাল বিকেল পর্যন্ত যে আবহাওয়া ছিল তাতে বোঝার উপায় ছিল না যে কোনো ঘূর্ণিঝড়ের সংকেত রয়েছে।